ত্রস্ত পায়ে মিতুল স্যারের টেবিলের দিকে এগুতেই আশিক চোখ তুলে তাকালো। তাকিয়েই তার দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল সামনে থাকা তরুণীর ওপর। আজ মিতুল শাড়ি পরেছে, অফ হোয়াইট রঙের শাড়িতে কি অসম্ভব মায়াবী না লাগছে মেয়েটিকে। জীবনে কোনো নারীর সান্নিধ্য না পাওয়া আশিকের পবিত্র মনটা কি আজ শেষমেশ চুরি হয়ে যাচ্ছে? দৃষ্টির কোনো নড়চড় নেই, হতভম্ব অবাক মুগ্ধতা সবকিছু মিশেলে তৈরি হওয়া দৃষ্টিতে মিতুলকে দেখতে দেখতে আশিক ইমতিয়াজ মাহমুদ ভুলে গেল সে কোথায় আছে, কেন আছে। জাস্ট সব কিছু ব্ল্যাঙ্ক এই মুহূর্তে। স্যার, কি প্রয়োজনে ডেকেছিলেন আমায় বলবেন প্লিজ? আমার অনেকগুলো ফাইল পেন্ডিংয়ে আছে। ও হ্যাঁ, কি যেন কেন ডেকেছিলাম? স্মৃতি হাজরাও মনে পড়ছে না কেন মিতুলকে ডেকেছিল সে। স্যার, আপনার শরীর এখন কেমন? পুরোপুরি সুস্থ লাগছে এখন? আই এম টোটালি ফাইন, থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আজ কি কোনো স্পেশাল ডে? মিতুল হকচকে গেল। এই নিরামিষ লোকটা হঠাৎ এই প্রশ্ন করছে কেন? সে যে শাড়ি পরেছে এটা কি খেয়াল করেছে নাকি? কি বিব্রতিকর অবস্থা। কেন স্যার? মিতুল জিজ্ঞেস করলো তবুও। না, এমনি। আচ্ছা, আপনি চান? আমার মনে পড়লে জানাবো। মিতুল মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেল। আশিক সেদিকে পানে চেয়ে ভাবতে লাগলো, মেয়েটি হঠাৎ শাড়ি কেন পরেছে? শাড়ি পরে তাকে মেরে ফেলার চক্করে আছে? কি সাংঘাতিক মেয়ে। আশিকের মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, হৃদযন্ত্রটা বেহায়ার মতো ধুকপুক করেই চলেছে। একই যন্ত্রণায় পড়লো সে। জীবনে এত মেয়ে দেখেছে ভার্সিটিতে পড়া অবস্থায়, কই কেউই তো মন মস্তিষ্কে এমন ভয়ঙ্করভাবে দখল করে নেয়নি। মিতুলের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? সে কীভাবেই অনুভূতিকে সামাল দেবে? এসব যে তার কাছে নতুন। নিশানের কথা মনে পড়ল। আচ্ছা, নিশান কি মিতুলকে ভালোবাসে? যদি নিশান মিতুলকে ভালোবাসে তাহলে সে কিভাবে মিতুলকে জানাবে তার মনের কথা? এলোমেলো ভাবনায় আশিকের সব ওলটপালট লাগতে লাগলো। মিতুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার সময় ওর একটা ফাইল বানানো হয়েছিল। সেই ফাইলটা আশিক আজ খুলে বসলো। এখানে মিতুলের ব্যাপারে কিছু ডিটেইলস আছে। সেখান থেকে মিতুলের সম্পর্কে আজ জানতে মন চাইল। ফাইলটা খুলে পড়তে পড়তেই চোখ আটকে গেল জন্ম তারিখটায়। আরে, আজকের তারিখই তো। আজ মিতুলের জন্মদিন। তার পছন্দের মানুষটার আজ জন্মদিন। আশিকের মাথায় হাজারো ভাবনারা এসে জড়ো হলো। আজকের দিনটায় মিতুলকে উইশ করতেই হবে, কিন্তু কিভাবে? ওই রণচণ্ডিত তাকে নিশ্চয়ই সহজভাবে নেবে না। সম্পর্কটাই যে ওরকম দুজনের, কিন্তু কোনো উপায় তো বের করতেই হবে। শেষ বিকেল, অফিস ছুটি। মিতুল অফিস থেকে বেরিয়ে আজ উদাসীন হাঁটবে ঠিক করলো। অনেক দিন ফুচকা খাওয়া হয় না, আজকে ফুচকা খেতেও খুব মন চাইছে। রাস্তা পার হতে এগুতেই হঠাৎ একটা গাড়ি শাঁ করে তার দিকে ছুটে এলো। মিতুল সেদিকে তাকিয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। গাড়িটাকে ধাক্কা দেওয়ার ঠিক আগ মুহূর্তে একটা পরিচিত হাত ওর হাতটা ধরে টান দিয়ে রাস্তার একপাশে চলে এলো। ঘটনার আকস্মিকতায় হতভম্ব মিতুল সামনে থাকা মানুষটির দুই বাহু আঁকড়ে ধরে সেখানে মাথা রেখে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এভাবে কেউ রাস্তা পার হয়? আপনি কি বাচ্চা? এখনো তো বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে তো। বকুনি সুর পেয়ে আস্তে মাথা উঠিয়ে সামনে মানুষটির চোখে চোখ রাখতে চমকে উঠল আশিক স্যার। সে দুই হাতে তাকে ধরে রেখেছে। উফ মিতু রে, তোর ভাগ্যটা এমন কেন রে? ঘুরে ফিরে ওই লোকটাই কেন বারবার সামনে পড়ে? উফ। এই যে শুনছেন, আপনাকে বলছে অন্ধ হয়েছেন দেখছে। এখন তো দেখি গানও গালা হয়েছেন। কি বলছি শুনেছেন? এভাবে কেউ রাস্তা পার হয় বলুন তো? আর আমাকে এইভাবে ধরেছেন কেন? মানুষ উল্টা পাল্টা ভাবছে। মিতুল ছট করে আশিককে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে বলল, আপনি ভালোভাবে একটু কথা বলতে পারেন না স্যার? আর আমি ঠিকভাবে পার হচ্ছিলাম, দোষ গাড়িওয়ালার। সে কেন আমার দিকে এলো? মিতুলের লজিক শুনে আশিক হতভম্ব। এই মেয়েটা এত আজাইরা লজিক থেকে খুঁজে আনে সে ভেবে পেল না। তো এমন অন্ধের মতো যাচ্ছিলেন কোথায়? মিতুল আবার বিরক্ত হলো। মাস্টারদের মতো প্রশ্ন করছে লোকটা। এত জানার কি আছে? কিসের এত কৌতূহল? ফুচকা খেতে যাচ্ছিলাম আমি। প্রশ্ন করা হয়েছে স্যার, এবার প্লিজ আপনি বাসায় যান, আমিও ফুচকা খেতে চাই। ফুচকা? কেমন খাবার ওটা? আমিও খেতে চাই। আশিকের কথা শুনে মিতুল আকাশ থেকে পড়ল। লোকটার কি মাথাটা গেছে? সন্দেহ হতে লাগলো। দেখুন, আমি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় দেশীয় অনেক খাবারের টেস্ট করতে পারিনি, তাই আমি ঠিক করেছি দেশীয় ভ্যারাইটির খাবার টেস্ট করব। আজকের দিনটা মন্দ নয়, চলুন আজ থেকে শুরু করা যাক ফুচকা দিয়ে। আর আমার এই মিশনে হেল্প করবেন আপনি। আশিকের কথা শুনে মিতুলের মাথায় হাত। কোন পাগলের পাল্লায় পড়ল সে? আজ একটা বিশেষ দিন ভেবেছিল নিজের মতো উদযাপন করবে, তার হলো কই?
অগত্যা রাজি হওয়া ছাড়া কিছু করার রইল না। তবে মিতুল আশিকের অসুস্থতার কথা মাথায় রেখে শুধু ফুচকাই খাবে ঠিক করলো। আবার এই লোকের শরীর বিগড়ে গেলে মহাবিপাকে পড়তে হবে। ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে মিতুল বলল, মামা, আমার জন্য ঝাল করে আর ওনার জন্য কম ঝাল করে ফুচকা বানান তো। ফুচকাওয়ালা 2 প্লেট বানিয়ে দিল। মিতুল এক একটা ফুচকা টপ করে মুখে দিচ্ছিল আর এমন মুখভঙ্গি করছিল যেন পৃথিবীর সেরা কোনো খাবার খাচ্ছে। আশিক মিতুলের ফুচকা খাবার দৃশ্যটা কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখল। এই মেয়ের সব কিছুই আলাদা। এই যে ফুচকা খাচ্ছে, সেটা দেখতেও কেন যেন এক ধরনের ভালো লাগা কাজ করছে। ঝালে নাক গাল সব লাল হয়ে গেছে মিতুলের। আশিকের ইচ্ছে করলো মিতুলের গালটা হালকা করে ছুঁয়ে দিতে। স্যার, খাচ্ছেন না কেন আপনি? মিতুলের প্রশ্নে সম্বিত ফিরে পেয়ে আশিক একটা ফুচকা মুখে দিল। বাহ, বেশ মজা তো। সে পরপর কয়েকটা খেয়ে ফেললো। আশিক ইমতিয়াজ মাহমুদ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, তাও তার অফিসের এমপ্লয়ের সাথে। এই দৃশ্য দেখে নিশান খুবই অবাক হলো। যদিও নিশানকে ওরা দেখতে পেল না, নিশানের গাড়ি ওদের ক্রস করে শাঁ করে পাশ দিয়ে চলে গেল। নিশান ভাবলো এই বিষয়ে পরে আশিকের সাথে আলাপ করবে। মিতুল, জিনিসটা খুবই মজা। আমি আগে কখনো খাইনি। কেন খাইনি এখন আফসোস হচ্ছে। আশিকের কথায় মিতুল হাসলো। লোকটার একটা ভালো গুণ পাওয়া গেল। অল্পতেই মুগ্ধ হয়, সামান্য ফুচকাতেও মুগ্ধ। ফুচকার পয়সা মিটিয়ে ওরা সামনের দিকে এগুলো। মিতুল বলল, স্যার, সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার আমাদের ফেরা উচিত। চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসে। না না, আমি যেতে পারবো একাই স্যার, আপনার কষ্ট করতে হবে না। আপনি সাবধানে বাসায় যান। যদিও আজ জন্মদিন আপনার দিন, আপনার কথাটা আমার রাখা উচিত, কিন্তু রাখতে পারছি না, দুঃখিত। আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসায় যাব। মিতুল থ হয়ে গেল। তার জন্মদিনের কথা ইনি কিভাবে জানে? কিভাবে সম্ভব? মিতুলকে হতভম্ব অবস্থায় দেখে আশিক মনে মনে মজা পেল। মেয়েটাকে ভরকে দেয় ভীষণ মজা তো। সে গাড়ি বিদায় করে দিয়ে একটা রিক্সা ডাকলো। মিতুলের অবাকের পর অবাক হবার পালা। এই বড়লোকের ব্যাটা চড়বে রিক্সায়? এ আদৌ সম্ভব? আজ শুধু চমকের পর চমক যেন অপেক্ষা করছে মিতুলের জন্য। আশিক স্যার কেমন বদলে গিয়েছে। আগের মতো সেই অহংকারী ভাবটা নেই। তার সাথে কেমন নরম হয়ে কথা বলছে। আবারও মুখেও হাসি হাসি। কি হলো লোকটার? প্রেমে পড়লো নাকি? আবার নিজেকে বোঝালো, দুনিয়ায় এত মেয়ে থাকতে তার মতো সাধারণ একটি মেয়ের প্রেমে কেন পড়তে যাবে সে? রিক্সা চলছে ধীর গতিতে। দুজনের কেউই কোনো কথা বলছে না। মিতুল বলে উঠল, মামা, একটু জোরে চালান। এভাবে আস্তে চালালে বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে তো। আপা, দুলাভাই পাশে বসা। দুজনে চুপ করে না থেকে গল্প গুজব করেন। আমিও আস্তে আস্তে রিক্সা চালাইতেছি যাতে আপনারা গল্প গুজবের সুযোগ পান। মিতুল অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো। এই বাঙালিদের বিশাল একটা সমস্যা এটা। সবসময় দোলান বেশি বোঝে। ফট করে দোলাভাই বানিয়ে দিল। ইস, কি লজ্জার ব্যাপার। আশিক স্যারের দিকে তাকাতেও ইতস্তত লাগছে। মিতুল অন্যদিকে তাকিয়ে রইল। আশিক সবই শুনছিল, কিন্তু এমন ভাব করলো যেন কিছুই শুনতে পায়নি। বুঝতে পারলো মিতুল লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে, তাই তার দিকে তাকাচ্ছে না, কিছু বলছেও না। রিক্সা বাসার কাছে পৌঁছে যেতেই মিতুল নেমে পড়ল। ভাড়া মিটিয়ে আশিক মিতুলের দিকে তাকিয়ে বলল, শুভ জন্মদিন মিতুল, আপনার সুন্দর একটা জীবন কামনা করছে। মিতুল হেসে বলল, অনেক ধন্যবাদ স্যার। আজকের দিনটা আমার বেশ ভালো কেটেছে। কিন্তু আপনি কিভাবে জানেন আজ আমার জন্মদিন? আপনার ব্যর্থ সার্টিফিকেট থেকে, সিম্পল। ও আচ্ছা, বাসায় চলুন স্যার, আজ বাবার সাথে আপনার আলাপ করিয়ে দিব। আশিক মাথা নেড়ে বলল, আজ না, আরেকদিন অবশ্যই যাব। আমাকে তো যেতে হবে আজ বা কাল। মিতুল বুঝতে পারল না শেষ কথাটা বলল। কি বললেন স্যার? কিছু না, আজ আসি তাহলে। রহস্যময় হাসি হেসে আশিক চলে গেল। মিতুলও সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাসার দিকে রওনা দিল। ফাল্গুনের রাত, বাইরে ঠান্ডা হাওয়া বইছে। আশিক ওর গিটারটা নিয়ে বারান্দাতে বসলো অনেক দিন পর। মনের এলোমেলো ভাবনাগুলো বারবার এসে জানান দিচ্ছিল তার মনের ঘরের দরজা কারোর জন্য আস্তে আস্তে খুলে যাচ্ছে। ফুচকা খাওয়ার সময় মিতুলের সেই আদুরে ভঙ্গির চেহারাটা বারবার ভেসে উঠছে মনের মণিকোঠায়। আশিক গেয়ে উঠল, আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের আসর রঙিন হলো
তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে কাছে, আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সে পথ, শুধু নেই তুমি। বল কোথায় আছো অভিমানী, অভিমানী। আমার কল্পন জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো। গানের সুরে রাত বেড়ে চলল নীরবে। ভোরবেলা আশিকের ফোন বেজে উঠল। রিসিভ করে পেল বাবার গলা। আশিক, কেমন আছো বাবা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, আজই দেশে ফিরছি। ওহ গ্রেট, তাড়াতাড়ি আসো, তোমার সাথে আবার অনেক কথা আছে। ওকে বাবা, এসে কথা হবে, রাখছি। ইমতিয়াজ সাহেব ছেলের গলা শুনে বেশ অবাক হলেন। ছেলেটা সাধারণত নিষ্পৃহ থাকে বেশিরভাগ সময়। আজ কণ্ঠের মধ্যে কেমন যেন একটা আনচান ভাব, মনে হচ্ছে কিছু নিয়ে এক্সাইটেড। ব্যাপার কি জানতে হবে। অফিসে নিজের কেবিনে বসে ফাইল ঘাঁটছিল বিধায় আশিক খেয়াল করলো না নিশান কখন এসে ঢুকেছে। টেবিলে টোকা দিতেই নিশানের দিকে তাকিয়ে বলল, আরে নিশান, তুই বস, কেমন আছিস? নিশান ঠান্ডা চোখে চেয়ে বলে উঠল, তুই কি মিস মিতুলের জন্য কিছু ফিল করিস? আশিক নিশানের আচমকা প্রশ্নে ভেতরে ভেতরে চমকে গেল। মুখে নির্লিপ্ত ভাবটা বজায় রেখে বলল, মানে? দেখ, আমি কি বলতে যাচ্ছি তুই ভালো করে বুঝতে পারছিস। তুই মিতুলকে পছন্দ করিস, তাই না? আশিক কিছু বলল না। নিশান আবারও বলল, আশিক, তুই আর আমি কতদিনের বন্ধু বলতো? আমাদের এত বড় ফ্রেন্ড সার্কেল থাকতে শুধু আমিই কেন তোর সাথে এখনো সবসময় ক্লোজ জানিস? কারণ তুই মুখে না বললেও আমি অনেক কিছু বুঝে ফেলতে পারি। আমাদের এত বছর বন্ধুত্বের খাতিরেই না হয় তোর মনের কথাটা আমাকে বলা যেত না? আশিক নিশানের মমতা ভরা কণ্ঠ শুনে অপলক তাকিয়ে রইল নিশানের দিকে। আশিক, যে মানুষটা আজীবন কোনো মেয়ের আশেপাশে ঘেঁষেনি, সে যদি আজ কোনো মেয়েকে পছন্দ করে, তুই কি ভাবিস আমি বুঝবো না? কাল তোকে আর মিতুলকে আমি ফুচকা খেতে দেখেছিলাম, সেখানে তুই মিতুলকে যে চোখে দেখেছিলি সে চোখ আমি পড়তে পারি। সেই মুগ্ধতা তোর চেহারায় স্পষ্ট। আশিক বলল, নিশান, তুই মিতুলকে পছন্দ করিস ভেবে আমি তোকে কিছু বলতে পারিনি, সরি দোস্ত। নিশান আশিকের কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, তোর জন্য আমি কি কি করতে পারি তোর ধারণাতেই নেই। তোর নিঃসঙ্গ জীবনটা যদি কেউ আসে, আমার চেয়ে আর কি খুশি বেশি হবে বল? আশিক কৃতজ্ঞ চোখে নিশানের দিকে তাকালো। নিশানের মতো বন্ধু সত্যিই শুধু ভাগ্যবানদের কপালে জোটে। মনে পড়লো সেই স্কুল জীবন থেকে নিশান কতভাবে ওর পাশে থেকেছে। মিতুলকে পছন্দ করায় নিশান কষ্ট পাবে এই ভেবে আশিকের বুকটা ভার হয়েছিল। হাত যেন মনে হচ্ছে বুক থেকে পাথর নেমে গেল। আশিক নিশানকে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে এত বুঝিস কেন বলতো? তোর কাছে সত্যি আমি অনেক ভাবিনি। নিশান আশিকের পিঠে চাপড় মেরে বলল, বন্ধুও বলিস আবার ঋণের কথাও বলিস, এই তোর বন্ধুত্ব? আশিক হেসে ফেলল। দোস্ত, বেশি দেরি করিস না, মিস মিতুলকে তোর মনের কথা জানিয়ে দিস। এমন চমৎকার একটা মেয়ে তোর জীবনে এলে দেখবি জীবনটা কত সুন্দর মনে হবে। ঠিক বলেছিস, আমিও তাই ভেবেছি। বাবা আজ দেশে আসবে, আগে বাবাকে বলবো, তারপর মিতুলকে। বাবা শুনে নিশ্চয়ই খুশি হবে। আঙ্কেল নিশ্চয়ই খুশি হবে। আফটার অল আঙ্কেলও চাচ্ছিল তার ছেলেটা সংসারী হোক। আশিকের হাস্যোজ্জ্বল মুখটা দেখে নিশানের মনটা ভালো লাগায় ছেয়ে গেল। তার প্রাণের বন্ধুর জীবনে শেষমেশ একটি মেয়ে এসেছে। এটা নিশানের কাছে যেমন বিস্ময়কর তেমনি চমৎকার। আশিক দেখতে খুবই আকর্ষণীয় বলে স্কুল থেকে মেয়েরা কতভাবে ওর পেছনে লেগেছে, কিন্তু আশিক সব সময় পড়াশোনা, কেরিয়ার এসব নিয়ে এত ব্যস্ত থেকেছে যে ও সবের সময় হয়ে ওঠেনি। আশিকের নিঃসঙ্গ জীবনটার সমাপ্তি ঘটবে এটা ভেবে নিশান মনে মনে পুলকিত হলো। সেদিন দুই বন্ধুতে আড্ডা চলল অনেকক্ষণ। তুতুল, মাথাটা খুব ব্যথা করছে রে, মাথাটা একটু টিপে দে না বনু। আদুরে ভঙ্গিতে বলল মিতুল। আচ্ছা তুমি শো, আপা আমি তোমার মাথা টিপে দিচ্ছি। মিতুল শুয়ে পড়ল লম্বা হয়ে। তুতুল পাশে বসে মিতুলের মাথাটা আলতো হাতে টিপে দিতে লাগলো। আপা জানো একটা কথা? কি কথা? তোমার গা থেকে না একটা মামা ঘ্রাণ আসে। তুমি আশেপাশে থাকলেই আমি ঘ্রাণটা পাই। কি অদ্ভুত, তাই না আপা? মিতুল তুতুলের দিকে তাকিয়ে চুপ করে রইল। আপা, মা কেন এত তাড়াতাড়ি চলে গেলেন? আমি তো একটু মায়ের আদর ঠিক মতো পেলামই না আপা। মায়ের মুখটাও আমার মনে নেই।
স্কুলে সবার মা আসে, তাদের টিফিন খাইয়ে দিয়ে যায়, পরীক্ষায় ভালো করলে জড়িয়ে ধরে, খারাপ করলে বকে। যদি বকা দেওয়ার জন্য হলেও মা বেঁচে থাকতো, খুব ভালো হতো, তাই না আপা? বলতে বলতে তুতুলের চোখের কোণে চিকচিক করে উঠল। মিতুল উঠে বসে তুতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা কোথাও যায়নি তুতুল সোনা। মা আমাদেরকে সব সময় দেখছে, আমাদের জন্য দোয়া করছে। তুই প্লিজ মন খারাপ করিস না। তুই কষ্ট পেলে আমার বুকটাও খুব জ্বলে। সেই এইটুকুনি তুই ঠিকমতো কথাও বলতে পারিস না। সেই থেকে তোকে আমি বুকে করে বড় করেছি। তোর কষ্ট যে আমার সহ্য হয় না। বলেই তুতুলকে জড়িয়ে ধরল মিতুল। আমার কোনো কষ্ট নেই আপা, মা যেতে যেতে আমাকে আরেকটা মা দিয়ে গেছেন, তাই তো তোমার কাছে এলে আমি মামা গন্ধ পাই। তুমি সারা জীবন এভাবে আমাকে জড়িয়ে ধরে রেখো আপা, তুমি জড়িয়ে ধরলে আমার সব কষ্ট মুছে যায়। মিতুল তুতুলকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। মনে মনে নিজেকে কথা দিল সারা জীবন তার এই পুতুলের মতো বোনটিকে সে আগলে রাখবে, কোনো দুঃখ কষ্ট পেতে দেবে না। তুতুলকে শওকত সাহেব মিতুলের ঘরের দরজায় দাঁড়িয়ে দুই বোনের ভালোবাসার মুহূর্তে সাক্ষী হয়ে রইলেন আর চোখ মুছতে মুছতে মনে মনে বললেন, হে মহান আল্লাহ পাক, আমার এই নয়নের মণি দুটি কন্যার জীবন আপনি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন। কষ্ট যেন তাদের কোনোদিন ছুতে না পারে, তাদের জীবন সিক্ত হোক আপনার অসীম করুণা ধারায়। হে দয়াময়, একজন অক্ষম বাবার কাছ থেকে আজ আপনার কাছে এটা আমার আকুতি। ইমতিয়াজ সাহেব গৃহকর্মী তাহমিনাকে ডেকে জিজ্ঞেস করলেন। আশিক কি ওর রুমে? তাহমিনা বলল, জি স্যার, আশিক ভাইজান ওনার রুমে আছে। ডাইকা দিব স্যার? না থাক, আমি গিয়ে দেখা করব। ঠিক আছে স্যার। স্যার, আপনার এখন কথা কইতাম। হ্যাঁ বলো। স্যার, ভাইজানের কি জানি হয়েছে। আগে তো বাসে আসলে খেয়ে দিয়ে ঘুমায় যাইতো, এখন রাত বিরেতে জেগে থাকে, ঘুমায় না, গিটার বাজিয়ে গান করে, একা একা কথা কয়। আমার মনে হয় স্যার আশিক ভাইজানের জিনে ধরেছে। না না, থুক্কু পরে ধরেছে। ওনার ঝাড়ফুঁক করা দরকার। তাহমিনার কথা শুনে ইমতিয়াজ সাহেব বিরক্ত ভঙ্গিতে তাকে ধমক দিয়ে বললেন, এসব ফালতু কথা কোত্থেকে পাও বলো তো? জিন পরি ধরছে মানে? আজব কথাবার্তা আমার সামনে বলবে না, যাও। তাহমিনা সুরসুর করে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, ভালো কথার দাম নাই রে তাহমিনা। যেদিন পড়ি আইসা সত্যই আশিক ভাইজানে উড়াইয়া নিয়ে যাইবা, ওই দিন বুঝবো গরিবের কথা বাসি হইলে ফলে। আশিক মনোযোগ দিয়ে ল্যাপটপ দেখছিল। ইমতিয়াজ সাহেব রুমে ঢুকে বললেন, ও বাবা, আশিক আসবো? আরে আসো বাবা, অনুমতি নিতে হয়, আসো। কাজকর্ম কেমন চলছে বাবা? ভালো চলছে। তোমার শরীরটা কেমন? ডাক্তার দেখে এসেছিলে এবার? হ্যাঁ দেখিয়েছি, আমি ভালো আছি, চিন্তা করো না। আচ্ছা। তোমার কথা বলো, তুমি বোধহয় আমাকে কিছু বলতে চেয়েছিলে। আশিক বাবার মুখের দিকে তাকালো। ইমতিয়াজ সাহেব ছেলের হাব ভাব বোঝার চেষ্টা করলেন। আশিকের চেহারায় কেমন যেন একটা লাজুক ভাব চলে এসেছে। আশিক চশমাটা চোখে আর একটু ঠেকিয়ে বলল, এখনো শুনতে চাও? ইমতিয়াজ সাহেব বললেন, তুমি কি এখন বলতে চাও না? তাহলে থাক, পরে শুনবো। আশিক বলল, না, আমি বলতে চাই, কিন্তু বুঝতে পারছি না আমি যে বলতে চাই তা শুনে তুমি রাগ করবে কিনা। ইমতিয়াজ সাহেব বললেন, আগে তুমি বলো, তারপর দেখা যাবে। আচ্ছা বাবা, আমি যদি বলি আমি কাউকে পছন্দ করি, তুমি কি রাগ করবে? ইমতিয়াজ সাহেব হা হা করে হেসে বললেন, এটা তো খুব ভালো কথা, রাগ করবো কেন? বাবা, আমি যদি বলি আমার অফিসেরই একটা মেয়েকে আমার পছন্দ, তাহলে কি তুমি রাগ করবে? ইমতিয়াজ সাহেব বললেন, না বাবা, আমি রাগ করব না। কে সেই মেয়েটি যাকে আমার ছেলের এত পছন্দ? আশিক বলল, তুমি যে মেয়েটিকে সিলেক্ট করেছিলে, চাকরি দিয়েছিলে, সেই মেয়েটি বাবা, ফাবিহা ফাইরিস মিতুল। ইমতিয়াজ সাহেব চমৎকৃত হলেন। সেই মেয়েটি? বাহ, মেয়েটিকে এক দেখায় তার বেশ ইমপ্রেসিভ লেগেছিল। মেয়েটি তার ছেলের মনও দখল করে ফেলেছে। বেশ বেশ। আশিক বলল, আমাদের প্রথম দেখাটা খুবই অপ্রীতিকর ছিল, রীতিমতো ঝগড়া, কিন্তু কিছু পরিস্থিতিতে আমার মনে হলো মেয়েটি বেশ আলাদা, অন্যরকম। আমার অন্যরকম মেয়েটিকে ভালো লেগে গেল। ইমতিয়াজ সাহেব ছেলের মুখের দিকে তাকালেন। ছেলে চেহারায় অন্যরকম উজ্জ্বলতা। মাহারা তার এই ছেলেটি বেড়ে উঠেছে নিঃসঙ্গতা নিয়ে। তার নিঃসঙ্গ জীবনে সেই মেয়েটি আসুক এক পৃথিবী ভালোবাসা নিয়ে। তিনি মনে মনে সেটাই দোয়া করলেন। বাবা, তুমি কি মিতুলকে বলছো তুমি তাকে পছন্দ করো?
না, ভয় করছে বাবা। যদি মিতুল আমাকে ফিরিয়ে দেয়? তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে কোনো মেয়ে ফেরাবে না মাই সান, রিল্যাক্স। আশিক হাসতে হাসতে বলল, আমি তোমার ছেলে, তাই আমাকে তোমার চোখে হ্যান্ডসাম লাগে। ওর চোখে তো আমি হনুমান হতে পারি। ইমতিয়াজ সাহেব ছেলের দিকে মুগ্ধ চোখে তাকালেন। এই ছেলেটি কি জানে সে কতটা রূপবান, হাসলে কত সুন্দর লাগে, তাকে ফেরাবে সেই মেয়েটি? অসম্ভব। স্যার, আমাকে ডেকেছিলেন? মিতুল জিজ্ঞাসু দৃষ্টিতে জিজ্ঞেস করলো, হ্যাঁ, আজ বিকেলে আমাদের একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে মিটিং আছে। আমি পার্সোনালি মিটিংটা করব। আপনি আমার সাথে অ্যাসিস্ট করতে যাবেন। এই লোকটা আবার আমাকে মিটিংয়ে নিতে চাচ্ছে কেন? কোথায় দিন শেষে বাসায় গিয়ে একটু নিজের মতো সময় কাটাবো, তা না, শুধু কাজ আর কাজ। মৃদুল কিছুক্ষণ মনে মনে আশিকের 14 গোষ্ঠী উদ্ধার করলো। কি ভাবছেন মিতুল? জি না স্যার, ওকে, আমি এখন আসছি। যান, বিকেলে অফিসের পর পার্কিংয়ে থাকবেন। মৃদুল আশিকের দৃষ্টি এড়িয়ে হালকা মুখ ভেঙচি দিল। শুধু হুকুমদারি। কি রে, মুখটা এমন বাংলায় 5 বানিয়ে রেখেছিস কেন? নাদিয়ার প্রশ্নে হতাশ দৃষ্টিতে তাকালো মিতুল। স্যারের একের পর এক হুকুমের জাতা গলে পড়ে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে নাদিয়া। নাদিয়া হেসে বলল, স্যার কাজের ব্যাপারে একটু বেশি সিরিয়াস, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। মিতুল চোখ কপালে তুলে বলল, ভালো? আজ তো একটা রাক্ষস। তুই ভালোর কি দেখলি? আমি তো বুঝতেই পারছি না। শোন মিতু, স্যারের মা খুব ছোটবেলায় মারা যান। এরপর থেকে স্যার অনেক নিঃসঙ্গ একটা মানুষ। চেয়ারম্যান স্যার বিজনেসের সময় দিয়ে গিয়ে ছেলেকে সেভাবে সময় দিতে পারেননি, তাই স্যার একটু অন্যরকম হয়ে গিয়েছেন। কিন্তু মানুষ হিসেবেই উনি খারাপ না। তাছাড়া স্যার দেখতে সুন্দর, দেখেছিস কত হ্যান্ডসাম, মেয়েরা ওনার জন্য লাইন ধরে থাকে। প্রথম কথাগুলো মিতুলকে একটু ভাবালেও নাদিয়ার শেষ কথায় মিতুল ফিক করে হেসে বলল, এতই যখন মেয়েরা লাইন ধরে আছে, বিয়ে করে নিলেই পারে। আর তোর দেখছি স্যারের জন্য দরদ উতলে পড়ছে। তুই ঘটকালি কর গিয়ে ওনার জন্য, তাহলে ভালো হয়। ওনার বউ ওনাকে প্যারার উপর রাখলে আমার উপর অত্যাচার বন্ধ হবে। স্যারের বউ যে হবে অনেক ভাগ্যবতী হবে, তুই দেখে নিস মিতুল। হে ভাগ্যবতী না ছাই, ওই করলা খ্যাত বিয়ে করে বেচারির জীবন বরবাদ হয়ে যাবে। নাদিয়া হাল ছেড়ে দিল। এই মেয়ের সাথে কথাই পারা যাবে না। অতঃপর দুজনে কাজে লেগে পড়লো আবার। বিকেলবেলা পার্কিংয়ে দাঁড়িয়ে হাতের ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছে মিতুল। হতচ্ছাড়া লোকটা তাকে অযথা দাঁড় করিয়ে রেখেছে এতক্ষণ ধরে। এসবের কোনো মানে হয়? সারাদিন খাটুনি খেটে এখন আবার মিটিংয়ে যাবে, অথচ তার দেখা নেই। কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে কে জানে। আশিক দূর থেকে মিতুলকে লক্ষ্য করলো। নিশ্চয়ই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে রণচণ্ডী খুব রেগে আছে। সে মিতুলকে এড়িয়ে চাবি হাতে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজার আঁচ পেতে মিতুল সেদিকে তাকিয়ে দেখলো আশিক গাড়িতে উঠে বসেছে। সে গিয়ে পেছনের সিটে বসে পড়ল। আপনি কি আমাকে ড্রাইভার পেয়েছেন? সামনে এসে বসুন। মিতুল মুখ কালো করে সামনের সিটে গিয়ে বসলো। দেরি করেছে বলে মুখ এমন অন্ধকার করে রেখেছেন? স্যার প্লিজ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান, না হলে অ্যাক্সিডেন্ট করবেন। আশিক বুঝলো মহারানী ভীষণ রেগে আছে। বেশি ঘাটলো না আর। মিটিং শেষ করতে সন্ধ্যা পেরিয়ে রাত নামলো। ক্লায়েন্ট ভীষণ আগ্রহ প্রকাশ করলো ডিলটা তাদের সাথে করার জন্য। মিতুল খুব সুন্দর বোঝালো বলে মিতুলের কথায় তারা বেশ প্রভাবিত হলো। ক্লায়েন্ট যেতে যেতে আশিককে বললেন, আপনার এমপ্লয়টি দারুণ স্মার্ট আর সুন্দরী, আর আপনাদের একসাথে দেখতেও বেশ লাগছিল। কিন্তু আশিক মনে মনে চমৎকৃত হলো। তাদের একসাথে মানাচ্ছে তাহলে? বাহ, দারুণ তো। ফেরার সময়ও মিতুল চুপ করে গাড়িতে বসে রয়েছে, তেমন কিছু বলছে না। এদিকে আশিকের মন আকুপাকু করছে মিতুলকে তার মনের কথা জানিয়ে দিতে। গাড়িটা একটু নির্জন দেখে একপাশে রেখে ব্রেক কষল সে। মিতুল চমকে তাকালো। কি হলো হঠাৎ? মিতুল, নেমে আসুন। মিতুল কিছুক্ষণ তাকিয়ে থেকে যন্ত্রের মতো নেমে এলো গাড়ি থেকে। কি হচ্ছে বুঝতে পারছে না। কি ব্যাপার স্যার, গাড়ি এখানে থামালেন যে? আপনার সাথে কিছু কথা বলবো, তাই। দেখুন তো, জায়গাটা সুন্দর না? জি সুন্দর, এটা বলতে চেয়েছিলেন? না, দেখুন, আমি ভনিতা করতে জানি না, ভনিতা করা পছন্দ করি না। শরীর সাপটা ভাবি, শরীর সাপটা বলে। মিতুল মনে মনে চিন্তিত হলো বেশ। কি বলতে চাচ্ছে উনি? আশিক মিতুলের দিকে স্পষ্ট তাকিয়ে বলল, মিতুল, আমি বিয়ে করবেন? মিতুলের মনে হলো পৃথিবী হঠাৎ স্থবির হয়ে গিয়েছে। সে কিছু শুনতে পাচ্ছে না, ভাবতেও পারছে না। মাথাটা পুরো ফাঁকা লাগছে।
সে কি ভুল শুনলো? মিতুলকে মূর্তির মতো তাকিয়ে থাকতে দেখে আবারও আশিক প্রশ্ন করলো, আমি কি বলেছি বুঝতে পেরেছেন? বিয়ে করবে না আমায়? মিতুলের মুখ দিয়ে কথা বের হচ্ছে না, এতটাই বিমূঢ় হয়ে পড়েছে। অনেক কষ্টে গলার স্বর টেনে বলল, মানে কি বলছেন? বিয়ে? হুম, আমি আপনাকে বিয়ে করতে চাই। মিতুল এবার একটু ধাতস্থ হয়ে বলল, স্যার, আপনি কি বলছেন? আমি সত্যি বুঝতে পারছি না। আপনি কি আমার সাথে কোনো রকম প্র্যাঙ্ক করছেন? মোটেও না। আমি আপনার অফিসের নিতান্তই একজন সাধারণ কর্মচারী। আপনি বস হয়ে কর্মচারীর সাথে এ কী ধরনের তামাশার জন্য কথা বলছেন স্যার? আশিক পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মিতুলের দিকে এগোলো। মিতুল ভড়কে গেল। আজ আর কত চমকাবে সে? কি হচ্ছে তার সাথে? মিতুল পেছাতে লাগলো। পেছাতে পেছাতে গাড়ির বডির সাথে লেগে গেল সে। আশিক মিতুলকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দেখলো। মিতুল আজ সাদা সালোয়ার কামিজ পরেছে, চুলে উঁচু করে ঝুঁটি বাঁধা, সামনে কিছু আগোছালো অবাধ্য চুল কপালের ওপর এলোমেলো ভঙ্গিতে পড়ে রয়েছে। সে আচমকা মিতুলের চুলগুলো হালকা ফু দিয়ে উড়িয়ে দিয়ে এক হাত দিয়ে চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে বলল, অফিসের কাছে সম্পর্ক একপাশে রেখে, সব ভাবনা চিন্তাকে একপাশে রেখে শুধু আমার চোখের দিকে তাকান প্লিজ। আশিকের আলতো স্পর্শে মিতুল কেঁপে উঠল। সে কি স্বপ্ন দেখছে না জেগে আছে বুঝতে পারছে না। আশিকের চোখে তাকাতেও পারছে না, কেমন একটা জড়তা কাজ করছে। একবার আমার চোখের দিকে তাকান প্লিজ। মিতুল এবার পূর্ণ দৃষ্টিতে আশিকের চোখের দিকে তাকালো। এ কোন দৃষ্টি দেখতে পাচ্ছে সে? এ দৃষ্টি যে ভয়াবহ, গভীর, প্রেমময় দৃষ্টি, সর্বনাশা দৃষ্টি। এ চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না কেন? নাদিয়া বলেছিল আশিক স্যার ভীষণ হ্যান্ডসাম, বেশ সুন্দর। ওই চোখের দিকে তাকিয়ে নাদিয়ার কথাটা সত্য মনে হচ্ছে। মিতুলের হৃৎপিণ্ড মনে হলো এক মুহূর্তের জন্য থেমে গেল। তবে কি তারও সর্বনাশ হতে যাচ্ছে শেষমেশ? না মিতুল, না। ওই চোখের দিকে তাকিয়ে নিজের সর্বনাশ ডেকে আনার কোনো প্রয়োজন নেই। এসব বড় লোকরা মন নিয়ে খেলা করতে খুব পছন্দ করে, সবাইকে নিজেদের পুতুল মনে করে। না না, মোটেও দুর্বল হওয়া যাবে না। মনে মনে আওড়াতে আওড়াতে মিতুল আশিকের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, স্যার প্লিজ দূরে সরে দাঁড়ান। আর এসব কি বলছেন আপনি? আমি আপনার অফিসের একজন স্টাফ মাত্র, এর ব্যতীত অন্য কিছু না। প্লিজ এসব আমাকে আর বলবেন না। বাসে যাবো আমি, দেরি হয়ে যাচ্ছে। বলে মিতুল পিছু ফিরতেই আশিক পেছন থেকে ওর হাতটা চেপে ধরল। স্যার, হাতটা ছেড়ে দিন প্লিজ। মিতুল শক্ত গলায় বলতে চাইলেও ওর গলাটায় কেমন জোর পেল না। মিতুল, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? আশিক মরিয়া হয়ে জিজ্ঞেস করলো মিতুলকে। মিতুলের হাতটা এখনো আশিকের হাতে বন্দি। সে অবস্থাতেই মিতুল বলল, অবশ্যই আমি বিশ্বাস করছি না। আমার মতো একটা সামান্য কর্মচারীর উপর আপনার কেন হঠাৎ এমন ইন্টারেস্ট হতে যাবে বলুন? কি কারণে? আপনাকে তো আমি বলেছি, আপনি আমাদের প্রফেশনাল সম্পর্কটাকে একপাশে রেখে ভাবুন। একজন সাধারণ মানুষ হিসেবে আমি আজ আপনার সামনে এসেছি, নিজের মনের কথা আপনাকে শেয়ার করেছি। কাউকে ভালো লাগার জন্য নির্দিষ্ট কোনো কারণ লাগে না। আপনি আমাকে এভাবে ফিরে দিতে পারেন না প্লিজ। মিতুল এবার শক্ত চোখে তাকিয়ে বলল, স্যার, কতটা জানেন আপনি আমার সম্পর্কে? আদৌ কি কিছু জানেন? কাউকে না জেনে বুঝে এ ধরনের প্রস্তাব যদি কেউ দেয়, সেটাকে কখনোই প্রেম অথবা ভালোবাসার সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না। আর আপনি বললেই আপনাকে আমার বিয়ে করে নিতে হবে? আমার নিজস্ব কোনো মতামত নেই? আপনার মতামত জানতে চেয়েছি বলেই তো এখানে এনেছে। আপনি বললেন আপনার সম্পর্কে আমি কিছু জানি না, তো আমাকে সেই সুযোগটা আপনি দিন। আমি জানতে চাই আপনাকে, আপনার সবটা। সেই সুযোগ তো আপনার আমাকে দিতে হবে। মিতুল তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসলো আর বলে, সবটা জানলে এসব আবেগ মুহূর্তেই নাই হয়ে যাবে। স্যার, জীবনটা আপনাদের মতো মানুষের কাছে অনেক সহজ, অ্যাডভেঞ্চার টাইপ। এই যে আমাকে এসব বলছেন, এগুলো আপনাদের অ্যাডভেঞ্চারের অংশ। কিন্তু আমাদের মতো মানুষদের জন্য জীবন সহজ নয়, অনেক বেশি কঠিন, প্রতিকূলতাময়। সেসব আপনি বুঝবেন না। সোনার চামচ মুখে দেওয়া মানুষজন এসব কখনই বুঝবে না। যাই হোক, কথা বাড়াতে চাচ্ছি না, আমাকে বাসায় পৌঁছে দিন দয়া করে, আমি বাসায় যাব। বলেই হাতটা ছাড়িয়ে মিতুল সোজা গাড়িতে গিয়ে বসলো। আশিক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে রইল। সে কশিম খালেও ভাবেনি এভাবে সে রিজেক্ট হয়ে যাবে মিতুলের কাছে। মেয়েটা তার শুদ্ধ আবেগটুকুর সামান্য মূল্যও দিল না।
এতটা পাষাণ কীভাবে হতে পারে মেয়েটি? জীবনে কোনো দিন কিছুতে সে হারেনি। পড়াশোনা, ক্যারিয়ার সব কিছুতে ছিল তুঙ্গে, ছিল সবার প্রিয় পাত্র। কোনো দিন কোনো নারীর কাছে মন হারানো দূরে থাক, তাদের সংস্পর্শেও যায়নি। জীবনে প্রথমবার কাউকে ভালো লেগেছিল। জীবনে প্রথমবার কারো রেগে যাওয়া, আবার হেসে ওঠা, কেঁদে ওঠা, সব কিছুকেই দেখতে দেখতে মনে হয়েছে এই অনুভূতিগুলো সে সারা জীবন দেখতে চায়। সব কিছু কি তবে এখানেই শেষ? গাড়ি চলছে নিঃশব্দে। মিতুল বাইরের দিকে তাকিয়ে আছে। একটু আগে একজন মানুষ তার সামনে বিয়ের প্রস্তাব রেখেছে, আর সে নির্দয়ের মতো তা প্রত্যাখ্যান করেছে। এটুকু ভাবতেই বুকের ভেতর কেমন করে উঠল। তার জীবন যে আর 10 জনের মতো নয়, যেখানে চাইলেই কাউকে নিয়ে স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্নকে সাথে নিয়ে ঘর বাঁধা যায়। বাসায় একজন অসুস্থ বাবা তার পথ চেয়ে বসে আছে। একটা ছোট বোন আছে যার জীবনটা মাত্র শুরু। এদের দায়িত্ব এড়িয়ে মিতুল যে জীবনে আরও অন্য কোনো দায়িত্ব পালন করতে পারবে না, এ সম্ভব নয়। খুব সন্তর্পণে সে আশিকের মুখের দিকে তাকালো। একটু আগে উৎফুল্ল থাকা চেহারায় রাজ্যের অন্ধকার নেমে এসেছে। মিতুলের মনটা কোথাও যেন বলছে, ওই চোখ মিথ্যা বলছিল না, ওই চোখে অন্যরকম কিছু ছিল। উফ, ভাবতে পারছি না কিছু। এ কোন দ্বিধায় ফেললে আল্লাহ? বাসার কাছে আসতেই বলে উঠল, স্যার, আমার বাসে এসে পড়েছে, আপনি নামিয়ে দিন এখানে। আশিক কিচ্ছু বলল না, থমথমে মুখে ব্রেক কষল। মিতুল নেমে পড়লো গাড়ি থেকে। সে কিছু বলতে যেতেই গাড়িটা সাঁ করে তার চোখের সামনে থেকে নিমিশেই চলে গেল। আশিকের এমন চলে যাওয়া মিতুলের বুকে আরেকবার কাটার মতো বিঁধল মনে হলো। মনে মনে বলল, সব কিছু আগেই তো ভালো ছিল স্যার। ঝগড়া ছিল, তর্ক ছিল, তবুও ভালো ছিল। কিন্তু আজকের পর সব কিছু এক নিমিষে কেমন বদলে গেল। এমনিতেই জীবনে কষ্টের শেষ নেই, এখন মনে হচ্ছে পাহাড় সমান কিছু আমার উপর আপনি চাপিয়ে গেলেন। ভাবতে ভাবতে বাসায় কখন ঢুকে পড়েছে মিতুলের সে হুঁশ নেই। শওকত সাহেব ড্রয়িং রুমেই ছিলেন। মেয়ের মুখটা ফ্যাকাশে দেখে চিন্তিত হলেন। কি হলো মেয়ের আবার? মিতুল, কি হয়েছে মা? বেশি ক্লান্ত লাগছে নাকি আজ? আদর মাখা গলায় মেয়েকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ বাবা, একটু ক্লান্ত লাগছে, একটু রেস্ট করি বরং রুমে গিয়ে। যা মা। মুখে বললেন ঠিকই, কিন্তু শওকত সাহেবের মনটা কেমন আনচান করতে লাগলো। সন্তানের দুঃখ বোধহয় বাবারা সহজেই ধরে ফেলতে পারে। রাতে সাধারণত মিতুল শাওয়ার নেয় না, তার ঠান্ডার ধাত আছে। কিন্তু আজ সে শাওয়ারে ঢুকলো। পানির জলধারার নিচে পাথরের মতো বসে রইল অনেকক্ষণ। মন বলছে, তুই ভুল করেছিস মিতুল। মানুষটা হয়তো মিথ্যা বলেনি, সে হয়তো তোকে ভালোবেসে সঙ্গী করতে চেয়েছিল। আবার মস্তিষ্ক বলছে, না, এই সবই ভ্রম, মিছে মায়া, ক্ষণিকের আবেগ। তার মতো সাধারণ মেয়েকে অমন বড় লোকের ছেলে কেন ভালোবাসবে? এসব মিথ্যে মায়াজাল। মনের সাথে ভীষণ যুদ্ধ চলতে লাগলো মস্তিষ্কের। শেষমেশ কে জিতল জানা গেল না। শুধু জানা গেল 25 বছরের এক তরুণীর চোখের কোণে অঝরে জলধারা বয়ে চলল। যে জলধারার কারণ তটিনী নিজেও খুঁজে পেল না। নিজের রুমে ঢুকে সবার আগে বেডের পাশে রাখা সুন্দর ফুলদানিটা এক ধাক্কায় ফেলে দিল আশিক। ভেঙে চুরমার এক মুহূর্তে। আর ভীষণ শব্দ, হৃদয় ভাঙার শব্দ বোধহয় এর চেয়েও বেশি ছিল, যা ওই পাষাণ মিতুল টেরই পায়নি। মনে মনে বলল সে, কত নির্দয়, কত পাষাণ ওই মেয়ে। আশিক ইমতিয়াজ মাহমুদের হৃদয় ভেঙে মুহূর্তে খান খান করে দিলাম। ঠিক করলেন না মিতুল, একদম ঠিক করলেন না। আপনি জানেন না আমি জীবনে যা চেয়েছি তাই পেয়েছে। সাধনা করে হোক, পরিশ্রম করে হোক, যেভাবে হোক পেয়েছে। আপনার মনটা আমি সাধনা করেই জয় করব। আমাকে ভালো না বেশি আপনি থাকতেই পারবেন না। একদিন আপনি নিজে আমার কাছে এসে বলবেন, আশিক, আপনাকে আমি ভালোবাসি। যতটা আপনি বাসেন তার চেয়ে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। ফুলদানির ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়ে কথাগুলো আওড়াতে লাগলো সে। ও আল্লাহ, ভাইজান সরেন সরেন বলেই তাহমিনা চিৎকার করে উঠল। পুরো ঘরে কাঁচের টুকরা ছিটাই রাখছেন। পায়ে লাগবো আপনার, সইরা যান, আমি পরিষ্কার করতেছি বলে আরও কত কি বিড়বিড় করতে লাগলো সে। তাহমিনার স্বভাব সম্পর্কে আশিকের জানা আছে। অল্পতেই হইচই করে ওঠা মেয়ে তাহমিনা। আশিকের ইচ্ছে করলো জোরে একটা ধমক দিতে, পরে ভাবলো দরকার নেই, বাবা আছে বাসায়। ভ্যা করে কাঁদতে কাঁদতে শুরু করলে আবার সেন্ট ক্রিয়েট হয়ে যাবে। সে হাতে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। ভাইজান তো কখনো জিনিসপত্র ভাঙে না, উল্টা জিনিসপত্র খুব যত্ন করে। ভাইজানের নিশ্চয়ই কিছু হয়েছে, বড় স্যাররা তো বললেই পাত্তাই দেয় না। আহারে বেচারা ভাইজানটা, বলেই ভীষণ আফসোস করতে লাগলো তাহমিনা। কি ব্যাপার আপা, আজ হঠাৎ এত রাতে শাওয়ার নিয়েছো যে? ঠান্ডা লেগে যাবে তো। বলে উঠল তুতুল। মিতুল কিচ্ছু বলল না। আয়নার সামনে বসে চুপচাপ চুলগুলো মুছতে লাগলো। চুল মুছতে মুছতে নিজের মুখশ্রীর দিকে মনোযোগ দিয়ে তাকালো। উজ্জ্বল ফর্সা একটা ছিমছাম মুখ তার, কালো চোখ, কালো চুল,
হালকা খাড়া নাক, না তেমন অসাধারণ কিছুই তো নেই তার চেহারায়। ওই লোক তাকে কী দেখে ভালোবাসবে? কোনো প্রশ্নই ওঠে না। কপালের ছোট্ট ছোট্ট কালো চুলগুলো একটু বাতাস পেয়ে আবারও অবাধ্যের মতো ওড়াউড়ি শুরু করলো। সেদিকে নজর যেতেই মিতুলের চোখ সেই দৃশ্য ভেসে উঠল। আশিক ওর হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছিল মিতুলের। ভাবতেই গা শিউরে উঠল। ওই অল্প স্পর্শ যেন বুকের গভীরে গিয়ে বিঁধেছে। অজান্তেই কপালে হাত চলে গেল মিতুলের। হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে ছোট্ট ছোট্ট চুলগুলোকে স্পর্শ করতে লাগলো সে। তুতুল বসে বসে মিতুল আপার কাণ্ড দেখছিল। এতক্ষণ ধরে কখনোই তো আপা আয়নার সামনে বসে না। সাজগোজে বরাবরই অনীহাদার, সব সময় আটপৌরে সাদা হাসিতে জীবনযাপন। আপা, তুমি কি জানো তুমি কতটা সুন্দর, কতটা মায়াবতী? তুতুলের বলা কথাটাই মিতুল চমকে গেল। তুতুলের দিকে ফিরে বলল, আমি তো সুন্দর কিছুই দেখতে পাচ্ছি না আমার মধ্যে তিতুল। তুতুল হেসে বলল, আপা, নিজের সৌন্দর্য আমরা নিজেরা দেখতে পাই না, দেখে আমাদের প্রিয়জনেরা। যেমন তুমি আমার প্রিয়জন, তাই আমি তোমার সৌন্দর্য দেখতে পাই। তুমি ওই যে আকাশে থাকা একলা একফালি চাঁদটা, ওই চাঁদের মতো সুন্দর আপা। বলে মিতুলকে জড়িয়ে ধরল তুতুল। বোনের ছেলে মানুষের কথায় হাসল মিতুল। অন্য সময় হলে আরও খুনসুটি হতো দুজনের, কিন্তু মিতুলের আজ মন বিষণ্ণতায় ছেয়ে আছে, তাই বেশি কিছুই আর বলল না। ঠাই বসে রইল আয়নার সামনে। মাথায় আর একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। এতদিন বস হিসেবে আশিক স্যারের সাথে এসে কাজ করে এসেছে, কিন্তু আজকে সব কিছুর পর স্যারের সাথে সম্পর্কটা যদি তিক্ততায় রূপ নেয়, তাহলে তো চাকরিটা করাই সম্ভব হবে না। নতুন চাকরি তাকে খুঁজতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছে না মিতুল। সব মিলিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল সে। বড় বোনের হঠাৎ চুপ হয়ে যাওয়া চোখ এড়ালো না তুতুলের। কি হলো আপাটার? হাসি খুশি মানুষটার চেহারায় এমন অন্ধকার নেমেছে কেন আজ? মিতুল, এই মিতুল, কতক্ষণ ধরেই ডাকছি, তুই কোথায় হারিয়েছিস বলবি? নাদিয়ার বারবার ডাকায় সম্বিত ফিরে পেয়ে হকচকে উঠল মিতুল। নাদিয়া, কখন এসেছিস? হায় আল্লাহ, কখন থেকে তোকে ডাকছি। হয়েছে কি তোর? শরীর ঠিক আছে? রাতে ঘুমাসনি? নাদিয়ার পরপর প্রশ্নের পরও নিরুত্তর রইল মিতুল। কি বলবে সে? সে কিভাবে বলবে কি অনাকাঙ্ক্ষিত ব্যাপার ঘটে গেছে গতকাল রাতে? যার বিরুদ্ধে নাদিয়ার কাছে নালিশের পর নালিশ জানিয়ে এসেছে, সেই মানুষটা তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে। নাদিয়া কিভাবে রিয়্যাক্ট করবে শুনলে? না, বলতে পারবে না সে নাদিয়াকে এসব। মিতুল, চুপ করে আছিস কেন? বল আমাকে, শরীর খারাপ লাগছে? রাতে ঘুম হয়নি ভালো মতো, এই জন্য একটু মাথাটা কেমন যেন লাগছে রে, আর কিছুই না। ও আচ্ছা, তোকে একটা খবর দিতে এলাম। কি? অফিস থেকে প্রতি বছর পিকনিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেহেতু নতুন কোম্পানি আর সব নতুন এমপ্লয়ি, তাই একটা গেট টুগেদারের হবে, আর সাথে পিকনিক। তোর নাম আমি দিয়ে দিয়েছি লিস্টে। পিকনিকে কারা যাচ্ছে? মিতুল নিষ্প্রাণ চোখে জিজ্ঞেস করলো। সবাই, অফিসে কেউই বাদ যাবে না। সবাই মানে আশিক স্যারও? ভেতরে ভেতরে মুচড়ে পড়ল মিতুল। যত চাচ্ছে দূরে থাকতেই কোনো না কোনোভাবে উপলক্ষ এসেই যাচ্ছে কাছে থাকার। উফ, কি করবে সে? নিজের মনের ওপর কেমন যেন সন্দিহান হয়ে পড়েছে মিতুল। মনে হচ্ছে ওই মানুষটার কাছাকাছিও যত যাবে, হয়তো ওর মনটাও দুর্বল হয়ে যাবে। না না, দুর্বল হওয়া যাবে না, কাছেও যাওয়া যাবে না। নাদিয়া প্লিজ, আমার মন চাচ্ছে না, আমার নামটা বাদ দে লিস্ট থেকে। কি বলছিস মিতুল? এমনিতেই আমরা কাজের চাপে এত ক্লান্ত থাকি, সময় পাই না একটু আনন্দ করার। এতদিনে একটা সুযোগ এসেছে, তুই বলছিস যাবি না? তোকে ছাড়া আমি কখনোই যাব না। এবার সিদ্ধান্ত তোর। নাদিয়া নাছুরবান্দা, মিতুলের জানা আছে, তাই আর কথা বাড়ালো না। সামনে ওর জন্য কী যে অপেক্ষা করছে তাই ভেবে আবার চিন্তায় ডুব দিল সে। নাদিয়া মিতুলের চেহারায় চিন্তার ছাপ দেখে বলল, এত অল্প বয়সে তুই এত চিন্তা করলে অকালে বড়ি হয়ে যাবি মিতুল। এত সুন্দর চাঁদ মুখটায় এমন অমাবস্যা একদমই মানায় না তোর, বুঝেছিস? নাদিয়া, তোকে আমি বলতে পারছি না আমার ভিতরে কি চলছে। যদি বলতে পারতাম সত্যি হালকা লাগতো বোধ হয়। মনে মনে বিড়বিড় করতে লাগলো মিতুল। আচ্ছা, এখনই যাই রে, লাঞ্চে আমরা বসে প্ল্যান করব পিকনিক নিয়ে, তখন দেখা হবে। বলেই নাদিয়া চলে গেল। মিতুল ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে কম্পিউটারটা অন করতেই মোবাইলে টুং করে উঠল। হোয়াটসঅ্যাপে আশিক স্যার লিখেছে তার রুমে যেতে। যা, যে ভয় পাচ্ছিল। লোকটার মুখোমুখি হবে কিভাবে মিতুল? কেন ডেকেছে হঠাৎ? তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে নাকি? হতেও পারে। মিতুলের বুকটা ধুরু ধুরু করে কেঁপে উঠল। আস্তে আস্তে সে এগিয়ে গেল ফ্লোরের পশ্চিম কোণে, যেখানটায় আশিক স্যারের রুম। আসতে পারি? মিতুলের নিজের কণ্ঠটা শুনে মনে হলো
আস্ত এক ব্যাং ঢুকে বসে আছে গলার মধ্যে। ভয়ে কণ্ঠ কি বিচ্ছিরি রূপ ধারণ করেছে। ছি, ভেতর থেকে ভারী কণ্ঠ ভেসে এলো। আসুন। আশিকের সামনে গিয়ে দাঁড়ালো মিতুল। চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে রইল সে। আশিকের চোখ গভীর দৃষ্টি নিয়ে মিতুলকে দেখতে শুরু করলো। কাল রাতটা কি ভীষণ কষ্টে কেটেছে তার, জানে কি ওই পাশানি? এই মুহূর্তে এই মেয়ের এমন কাচুমাচু ভঙ্গি দেখলে কে বলবে কি নিষ্ঠুর সুন্দরভাবে তার মনটাকে ভেঙে টুকরো টুকরো করেছে সে। হালকা গোলাপি সালোয়ার কামিজ, চুলে সুন্দর করে একপাশে ক্লিপ লাগানো, চোখে কাজল। কি অসম্ভব মায়াবতী লাগছে মিতুলকে। পেছনে চুলগুলো খোলা। চুল খোলা অবস্থায় একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে আশিকের ধারণাতেই ছিল না। মিতুল, খোলা চুল আপনি জানেন আপনাকে ভীষণ সুন্দর লাগে। আপনি চুল খোলা রেখে আমার কাছে কিছু চাইলে আমি কোনোদিন না বলতে পারবো না। আশিকের কথা শুনে চোখ বড় বড় করে তার দিকে তাকালো মিতুল। রিজেক্ট হয়ে মাথাটা পুরোই গেছে নাকি? ঝাড়ির বদলে রোম্যান্টিক কথা বলছে। এত সুন্দর রোম্যান্টিক কথা জানেই নি। কিভাবে, কবে থেকে? মিতুলকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আশিক ফের বলল, ওভাবে চুল খোলা রেখে আমার সামনে এলে এরপর কিছু যদি ঘটে সেই দায়ভার আপনার মিস মিতু। কান গরম হয়ে গেল মিতুলের। কি সব বলে যাচ্ছে লোকটা, লজ্জা শরমের কোনো বলাই নেই। এক্সকিউজ মি স্যার, আপনি আমাকে ঠিক কী দরকারে ডেকেছেন বলবেন প্লিজ? কোনো দরকার না, আপনাকে দেখতে মন চাচ্ছিল তাই ডেকেছে। গতকালের পর এখন পর্যন্ত প্রায় 16 ঘন্টা পেরিয়ে গেছে। এতক্ষণ আপনাকে না দেখতে পেয়ে হাসপাস লাগছিল, এখন বেটার লাগছে। মিতুলের নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। বিরক্ত ভঙ্গিতেই সে বলল, স্যার, এটা আমাদের কাজের জায়গা, এসব অপ্রয়োজনীয় কথাবার্তার জায়গা না। প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় সেটা আমি বুঝবো। এই মুহূর্তে আপনাকে দেখা ছাড়া আর কোনো প্রয়োজনীয় কাজ আমার কাছে নেই। এসব ফিল্মের ডায়লগ বলে আপনি কি আমাকে পটানোর চেষ্টা করছেন? ওসব ফটানোতে আশিক ইমতিয়াজ মাহমুদ নেই। আমি তো সোজা বিয়ে করব। বিয়ের পর কোথায় হানিমুনে যাবেন ঠিক করুন, থাইল্যান্ড নাকি সিঙ্গাপুর? মিতুলের ইচ্ছা করলো লোকটার চুল ছিঁড়ে দিতে। কি সব উল্টাপাল্টা বকছে, আবার তার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। গতকালের রিজেকশন পর্ব ভুলে গেছে নাকি? স্যার, আমি বোধহয় গতকাল আপনাকে কিছু বলেছিলাম, আপনি বোধহয় ভুলে গেছেন, আবার বলতে হবে? হাসলো আশিক। কোনো দরকার নেই, এসব আপনি বলেছেন আমি শুনেছি, এখন আমি বলবো আপনি শুনবেন, ঠিক আছে? বলেই চেয়ার ছেড়ে উঠে মিতুলের দিকে এগিয়ে যেতে লাগলো সে। স্যার প্লিজ দূরে থাকুন, এগোবেন না। কেন? আমার প্রতি তো আপনার কোনো ফিলিংস নেই, তাই না? তাহলে আমার চোখের দিকে তাকান না কেন আপনি? কিসের এত ভয়? আমার হ্যান্ডসাম চেহারাটা এত ভয় আপনার? প্রেমে পড়ে যাবেন সে ভয়? পিছুতে পিছুতে দেওয়ালে পিঠ থেকে গেল মিতুলের। সামনে দাঁড়ানো আশিকের মুখটার দিকে তাকিয়ে নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। পরিপাটি আঁচড়ানো চুল, চওড়া একটা কপাল, পাতলা দুটো ঠোঁট, কালো গভীর চোখ। ওই চোখে কি অদ্ভুত মাদকতা, কি তীক্ষ্ণ চাহনি, মুগ্ধতা মাদকতা সব মিশে একাকার। সুন্দর একটা ঘ্রাণ এসে লাগলো মিতুলের নাকে। আশিকের গায়ের শার্টটা থেকে বুড়বুড় করে পারফিউমের ঘ্রাণ আসছে। অদ্ভুত ঘ্রাণ, ভারী নিঃশ্বাস, প্রখর দৃষ্টির তীর, সব মিলিয়ে মিতুলের মনে হলো সে ডুবে যাচ্ছে গভীরে, আরও গভীরে। মিতুলকে এভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আশিকের হাসি পেয়ে গেল। এত বোকা এই মেয়েটা, কি না কি ভেবে এমন অদ্ভুত ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে কে জানে। মিতুল, আপনি স্বীকার করুন আপনার আমাকে ভালো লাগে, কারণ আপনার চোখে মুখে আমার প্রতি ভালোবাসা স্পষ্ট। আশিকের এহেনো বাক্য শুনে মিতুল চোখ খুলে আশিককে 2 হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, একদম না, সরুন, আমাকে যেতে দিন। এসব অপ্রয়োজনীয় কথাবার্তা বলে আমাকে আপনি বিভ্রান্ত করবেন না প্লিজ। বলি মিতুল গটগট করে বেরিয়ে গেল। পালিয়ে বেড়াতে চান আমার কাছ থেকে? ঠিক আছে, আমিও দেখব পালিয়ে কত দূর যেতে পারেন আপনি। মনে মনে বলতে লাগলো আশিক। কি ব্যাপার আশিক, তুমি কি মেয়েটিকে তোমার মনের কথা বলেছিলে? খাবার টেবিলে একসাথে খেতে বসে ইমতিয়াজ সাহেব ছেলেকে প্রশ্ন করে বসলেন। মনের কথা জানিয়েছি বাবা, এবং খুব সুন্দরভাবে সে আমাকে রিজেক্ট করেছে। ইমতিয়াজ সাহেব অবাক হলেন, তার রাজপুত্রের মতো ছেলেটাকে কিনা মেয়েটি রিজেক্ট করেছে। এ কথাও বিশ্বাস করতে হবে। আর ছেলেটাই বা এভাবে হাসছে কেন রিজেক্টের কথা বলে? তুমি কি সত্যি বলছো আসলে মেয়েটি তোমাকে না বলেছে? জি বাবা, একদমই সত্যি। তোমার তো তাহলে কষ্ট পাওয়ার কথা, হাসছো যে? বাবা আমি হাসছি কারণ তার এই না একদিন হ্যাঁতে বদলে যাবে। সেদিন খুব বেশি দূরে নয়, তুমি দেখো। আর একদিকে ভালোই হয়েছে, রিজেক্ট হয়ে আমি আরো বেশি জড়িয়ে পড়েছি, এটা গুড সাইন। তা তুমিই ভালো বলতে পারবে। মিতুল, আপনি স্বীকার করুন আপনার আমাকে ভালো লাগে, কারণ আপনার চোখে মুখে আমার প্রতি ভালোবাসা স্পষ্ট।
মেয়েটি রাজি হলে আমাকে জানাবে, আমি ওর পরিবারের সাথে কথা বলবো। তোমার মতো বাবার সব ছেলেদের হওয়া উচিত। এমন সাপোর্ট পেলে রাজ্য কিংবা রাজকন্যা দুটোই জয় করা কোনো ব্যাপার না। খুশি খুশি গলায় বলল আশিক। ইমতিয়াজ সাহেব হাসলেন। তার কাছে ছেলের খুশির চেয়ে বড় এই পৃথিবীতে আর কিছুই নেই। তিনি বেঁচেই আছেন ছেলেকে সুখী দেখবেন বলে। তার ছেলের সুখ চেয়ে মেয়ের মধ্যে তাকে তিনি যে কোনো পরিস্থিতিতে ছেলের বউ হিসেবে গ্রহণ করতে রাজি। মেয়েটি শুধু একবার হ্যাঁ বলে দিক, এটাই তিনি মন প্রাণে চান। শুনলাম অফিস থেকে পিকনিকে যাচ্ছ। জি বাবা, আগামী শুক্রবার পিকনিক। তো পিকনিকে কি আমাকেও নেওয়া হচ্ছে? মোটেও না বাবা, এত দূর জার্নিতে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। পরে আমি তোমাকে নিয়ে বিমানে চলে যাব। এবার আমি বাসে যেতে চাই সবার সাথে। হোয়াট? তুমি বাসে যাবে? কোনোদিন তো বাসে চড়নি। বাবা, মিতুল অনেক সাধারণ জীবনযাপন করে, আমিও সাধারণ জীবনটা উপভোগ করতে চাই। সে বলে আমার আর তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি তাকে বোঝাতে চাই আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আশিক ইমতিয়াজ মাহমুদ বাসে চড়তে পারে, সাধারণ মানুষের ভিড়ে মিশতে পারে। আমি ওর মতোই সাধারণ হয়ে যেতে চাই। ইমতিয়াজ ছেলের কথায় মুগ্ধ হলেন, সাথে মেয়েটির উপরও। মেয়েটি আসলেই চমৎকার। আশিককে সে কিভাবে একটু একটু করে বদলে দিচ্ছে। যে ছেলে ছিল একগুঁয়ে একরোখা, সেই ছেলে এখন সাধারণের ভিড়ে মিশে অসাধারণ হয়ে যেতে চায়। ভালোবাসার কি অদ্ভুত সৌন্দর্য। মনে পড়ল সে 30 বছর আগের কথা। শর্মিলীকে ভালোবেসে তিনিও তো এমন অদ্ভুত পাগলামি করতেন। শর্মিলীর মতো সাদাসিধে মেয়েটিকেই তার মনে হয়েছিল এর চেয়ে অসাধারণ আর কোনো মেয়ে হতে পারে না। শর্মিলীর সব গুণ, সৌন্দর্য, স্বভাব আশিকের মধ্যে কি সুন্দরভাবে স্থানান্তর হয়েছে। আর যদি শর্মিলী থাকতো, ছেলের এসব কথা শুনে সেও নিশ্চয় খুশি হতো। মিতুলকে একবার বাসায় আনো আসি, আমি মেয়েটিকে কাছ থেকে দেখতে চাই। অবশ্যই আনবো বাবা। তাহমিনা পাশ থেকে বলে উঠল, ভাইজান, ওই আপারে আনার আগে আমরা একটু জানায়েন আগে ভাগে। ভালো মন্দ খাওন রাঁধতে হবে। তুমি আমাদের কথা শুনছিলে? আশিক অবাক ভঙ্গিতে বলল, ও আল্লাহ, ভাইজান যে কি বলেন! আপনারা কথা কইতেছেন, আমি কি কান বন্ধ করে বসে থাকবো নাকি? আমি সব শুনছি। বলে 32 দাঁত বের করে হাসলো তাহমিনা। ইমতিয়াজ সাহেব তাহমিনার কথার ভঙ্গি শুনে হাসতে লাগলেন। অনেকদিন পর ঘরটা এমন আনন্দময় লাগলো তাহমিনার কাছে। সেও হাসলো। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। মৃদুল শোবার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় মোবাইলটা টুং করে বেজে উঠল। মেসেজ অপশন খুলতেই দেখলো আশিক লিখেছে, পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। এত মানুষের ভিড়ে আমার আপনাকে কেন এই সময়টাতে মনে পড়বে বলুন তো? মৃদুল প্রত্যুত্তরে লিখলো, তা তো আমি বলতে পারছি না এই মুহূর্তে। ফিরতি মেসেজ এলো, আপনি কি জাদুবিদ্যা জানেন? জি না, আমি কোনো জাদুবিদ্যা জানি না। অনেক রাত হয়েছে, এত রাতে এসব বলতে মেসেজ দিয়েছেন স্যার? এখন আমরা কোনো অফিস মিটিংয়ে নেই, সুতরাং স্যার বলা বন্ধ করুন, অন্য কিছু বলুন। অন্য কিছু কি বলবো? প্রিয়, প্রিয়তম, জান, কলিজা, ব্যবসা, এমন কিছু বলতে পারেন, আমি মাইন্ড করবো না। মেসেজ করে কিছুক্ষণ তব্দা হয়ে রইল মিতুল। লোকটার কি ভীমরতি হলো? কি বলছে? ফিরতে উত্তর আসছে না দেখে আশিক ফোনের এই প্রান্তে বসে একা একা খুব হাসলো। বেশ জব্দ করা গেছে পাশানিকে। কিছু বলছেন? আচ্ছা স্যার, আমি ঘুমাবো। কাজের কোনো কথা বলে বলুন, না হলে ঘুমান। আপনি এত হৃদয় হয়ে কিভাবে হতে পারেন বলুন তো? আমি এমন নেই। আচ্ছা যাই হোক, কাজের কথা শুনতে চেয়েছেন, বরং সেটাই বলে। কাল অফিসের পর আমার সাথে আমাদের বাড়ি যাবেন। বাবা আপনার সাথে দেখা করতে চায়। মিতুল নড়ে চড়ে বসলো। চেয়ারম্যান স্যার হঠাৎ তাকে কেন দেখতে চাইবে? মনে মনে বলে, বেহায়া এই লোক কি আবার স্যারকে কিছু বলছে নাকি? উফ, কি বিব্রতকর। চাকরিটা ছাড়াই লাগবে শেষমেশ। কিছু একটা ভেবে আবারও বলল, স্যার, আমি একাই আপনার বাড়িতে যেতে পারবো। যা বলেছি করবেন, এর অন্যথা যেন না হয়, এটা আমার অর্ডার। ওকে, গুড নাইট। মিতুল ফোন হাতে চুপচাপ বসে রইল। ভালোভাবে ফেসে যাচ্ছে সে বুঝতে পারছে। আপনার কি সবসময় আমাকে ড্রাইভার মনে হয়? পিছনে বসছেন কেন? আবার সামনে আসুন। মিতুল পেছন থেকে সামনে এসে বসতে বসতে বলল, স্যার, বিষয়টা এবার একটু বাড়াবাড়ি হচ্ছে। আপনি চেয়ারম্যান স্যারকে কিছু বলেছেন, উনি আমার সাথে কেন হঠাৎ দেখা করতে চাইবে? বললে সমস্যা কোথায়? আমি কি কোনো অন্যায় করেছি যে বলতে পারবো না? আমার আপনাকে ভালো লাগে, সেটা বাবাকে বলেছে, এতে সমস্যা কোথায়? মিতুল হতাশ ভঙ্গিতে বলল, আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? আমরা সম্পূর্ণ দুই মেরুর মানুষ। আপনি উত্তর হলে
আমি দক্ষিণ, আপনি পূর্ব বলে আমি পশ্চিম। আমাদের মধ্যে কোনো কিছুই কমন নেই। এমন চিন্তা আপনার মধ্যে আসে কিভাবে? আশিক গ্যাঁজ করে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। মিতুলের দিকে একটু এগিয়ে বুকের বাম পাশে হাত রেখে বলল, এসব আমায় বলে কোনো লাভ নেই। এই যে এইখানটা দেখছেন, এইখানটাকে উত্তর দিতে বলুন। কেন আপনাকে দেখলে তার ধূপবোগানি বেড়ে যায়? কেন আপনার কান্না সে সহ্য করতে পারে না? কেন আপনি হাসলে সে সবচেয়ে খুশি হয়? আমি নিজেকে তো কন্ট্রোল করে নিতে পারি, কিন্তু আমার মনটাকে আমি কিভাবে কন্ট্রোল করব? আপনি বলে দিন। মিতুল চুপ করে রইল। আছে কোনো উত্তর আপনার কাছে? মিতুল কিছু বলছে না। মিতুল, আমার কাছে সব কিছু নতুন। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, কিন্তু দিন শেষে উত্তর একটাই, আমার মন আমার কথা শুনছে না। আমি কি করব? আপনিই বলে দিন। আপনি বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছেন, তা বেহার মতো আপনার কাছে ফিরে আসে। সময় থাকতে আমার কদর করুন। হয়তো এমন এক দিন আসবে আপনি চাইলেও আর আমি আপনার কাছে আসবো না। মিতুল চট করে আশিকের দিকে তাকালো। শেষ কথাটা শুনে তার বুকটা এমন ধক করে উঠল কেন? এমন দিন আসুক সে কি তাহলে চাইতো না? তাহমিনা দরজা খুলে আশিক ভাইজানের পাশে দাঁড়ানো ছিমছাম মেয়েটিকে দেখে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। ভাইজান, আপনার সাথে এই কে? সে আপা নাকি? সরো, আমাদের ঢুকতে দাও তাহমিনা। তাহমিনা নামের মেয়েটির বিস্মিত ভঙ্গি মিতুলকে অবাক করলো। এভাবে করে কি দেখছে? আপা, আসেন আসেন। বলে মিতুলকে ড্রয়িং রুমে নিয়ে গেল তাহমিনা। এত বড় বাড়ি আর সব কিছু এত সুন্দর দেখে মিতুল অবাক দৃষ্টিতে সব দেখতে লাগলো। আশিক চলে গেল ইমতিয়াজ সাহেবকে ডেকে আনতে। তাহমিনা মিতুলের পাশে বসে একটানা বকবক করতে শুরু করলো। আপা, আপনি মাশাল্লাহ অনেক সুন্দর। আমাদের আশিক ভাই যেন খুব সুন্দর, তাই না আপা? তাহমিনার কথার ভঙ্গিতে মিতুলের মজা লাগলো। 16-17 বছরের একটি মেয়ে, কি ছটফটে তার কথা। মিতুল হেসে বলল, হ্যাঁ স্যার সুন্দর দেখতে, তুমিও ভীষণ সুন্দর তাহমিনা। আপা যে কি বলেন! লাজুক ভঙ্গিতে হাসলো তাহমিনা। আপা, আরেকটা কথা, ভাইজান মানুষ হিসেবে ফার্স্ট ক্লাস। শুধু মাঝে মধ্যে আমি একটু বেশি কথা বলি বলে ধমক দেয়, আর সব কিছু ভালো হের। মিতুল হা হা করে হেসে উঠল। তাহমিনা মুগ্ধ দৃষ্টিতে মিতুলের হাসি দেখতে লাগলো। আপা কোথায় কোথায় হাসে, কি মায়া লাগে। ইনি আশিক ভাইজানের বউ হইলে কি যে ভালো হইব, বাসাতে শুধু খিলখিল করব। আহা! তোমার মতো কিউট মেয়েকে বকে, একদমই ঠিক না এটা। আপা, যারে দেখতে সুন্দর হের সব সুন্দর, বকাও সুন্দর। মিতুল আবার হেসে উঠল। ইমতিয়াজ সাহেব হাসির শব্দ শুনতে পেলেন তার রুম থেকে। একটু পরেই আশিক এসে বলল, বাবা আসো, তুমি যাকে ডেকেছো সে এসেছে। ইমতিয়াজ সাহেব মৃদু হেসে ড্রয়িং রুমের দিকে এগোলেন। ড্রয়িং রুমে সুন্দর এক দৃশ্যের অবতারণা ঘটেছে। তাহমিনা এক টানা এটা ওটা বলে চলেছে, আর মিতুল একটু পরপর হেসে উঠছে। ইমতিয়াজ সাহেবের মনে হলো তার ঘরে রহমত প্রবেশ করেছে। মেয়েরা আসলেই রহমতের মতো, আসতে না আসতেই কেমন চারপাশ হাসছে। আশিকের কাজ চাপড়ে তিনি বললেন, তোমার চয়েস বেস্ট বেটা, শি ইজ অ্যামেজিং। বাপ বেটা মিলে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে লাগলো। ফাবিহা ফাইরুস মিতুল। নিজের নাম শুনে দাঁড়িয়ে পড়ল মিতুল। চেয়ারম্যান স্যারকে দেখে সালাম দিল। ইমতিয়াজ সাহেব এগিয়ে গেলেন মিতুলের দিকে। মিতুল একটু লজ্জিত ভঙ্গিতে তাকিয়ে রইল তার দিকে। সে তাহমিনার সাথে গল্প করার এতই মগ্ন ছিল স্যারকে খেয়ালই করেনি। দাঁড়িয়ে কেন, বসো মা। বলে মিতুলকে সোফায় বসতে বললেন, নিজেও বসলেন ইমতিয়াজ সাহেব। তা কাজকর্ম কেমন লাগছে তোমার? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাকে দেখে তো আরো ভালো লাগছে। আশা করি তুমি আমাদের কোম্পানিতে খুব ভালোভাবে কাজ করবে। মিতুল হালকা হেসে বলল, জি স্যার, অবশ্যই, আপনি দোয়া করবেন। তাহমিনা দাঁড়িয়ে বড় স্যার আর মিষ্টি আপাটার কথা শুনছিল। ইমতিয়াজ সাহেব বললেন, তাহমিনা যাও, মিতুলের জন্য তুমি কি কি তৈরি করেছো সব নিয়ে এসো। আজ আমরা একসাথে নাস্তা করব। তাহমিনা মাথায় হাত দিয়ে অবাক ভঙ্গিতে বলল, ও আল্লাহ, স্যার আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আপা আপনি বসেন, আমি আসতেছি। মিতুল তাহমিনার কথা শুনে হেসে ফেলল। মেয়েটা এত কিউট করে কথা বলে, শুনতে ভালো লাগে। মিতুলের চোখ আশিক স্যারকে খুঁজতে লাগলো। না, কোথাও দেখা যাচ্ছে না, গেল কোথায়? ইমতিয়াজ সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে মিতুলের এদিক ওদিক তাকানো খেয়াল করেছিলেন। তিনি প্রশ্ন করে উঠলেন,
মা, তুমি কি কাউকে খুঁজছো? ইমতিয়াজ সাহেবের প্রশ্নে মৃদুল হক চুকিয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, না না স্যার, আমি বাড়িটা দেখছিলাম, খুব সুন্দর সাজানো। এসব আশিকের পছন্দের সাজানো। সে সব সময় গোছানো বাড়িঘর পছন্দ করে। তুমি পুরো বাড়িটা ঘুরে দেখো একবার, ততক্ষণে তাহমিনা নাস্তা নিয়ে আসবে। আমি এখানেই আছি, যাও মা, ঘুরে দেখো সব। চেয়ারম্যান স্যার অর্ডার করেছেন যেহেতু মিতুল না বুঝুক কিছু বলাটা ভালো দেখায় না, তাই সে আশপাশটা ঘুরে দেখতে লাগলো। বাড়িটা ডুপ্লেক্স। ওপর তলায় ওঠার জন্য একটা সিঁড়ি দেখা যাচ্ছে। সে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। এমন বাড়ি মিতুল নাটক সিনেমায় দেখেছে, বাস্তবে এমন বাড়ি আজই প্রথম দেখেছে। সত্যিই প্রশংসা করার মতন সুন্দর সব কিছু। ওপরে উঠে একটা করিডোর পেল। করিডোর ধরে শেষ মাথায় একটা খোলা বারান্দা, সেখানে হরেক রকমের ফুল দেখা যাচ্ছে। মিতুল মুগ্ধ হয়ে গেল। এত ফুল, কে যত্ন করে এগুলোর? মিতুল ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। অ্যাডেনিয়াম, রুয়েলিয়া, পিটুনিয়া, হাজারি গোলাপ, মিনি টগর, কামিনী, হরেক রঙের গোলাপ, বেলি, জবা, সব ধরনের ফুলই প্রায় দেখা যাচ্ছে এখানে। মিতুলের মন ভালো হয়ে গেল হঠাৎ এত ফুলের মাঝখানে এসে। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পেতে ভয়ে দাঁড়িয়ে পড়ল সে। চকিতে ফিরে তাকাতেই দেখলো একটা লম্বা অবয়ব দাঁড়ানো। মিতুল ভয়ে চিৎকার করতে যেতে সামনে থাকা মানুষটি এক হাত ওর মুখে আর এক হাত ওর কোমর চেপে ধরে এক পাশে নিয়ে গেল। ধমকে উঠে বলল, এই পাগল নাকি? চিৎকার দিতে চাচ্ছিলে কেন? ভাবে কি ভাবতে বলুন তো? কোনো আক্কেল নেই আপনার? আশিক স্যার। তাকে দেখে মিতুল ভয়ে এমন চিৎকার দিতে যাচ্ছিল। হায় রে মিতুল, কপাল চাপড়াতে ইচ্ছা হলো ওর। আশিকের হাত ছাড়িয়ে মিতুল কয়েকবার দম ফেলে বলল, আপনাকে কে বলেছে আমার ভূতের মতো এসে পিছনে দাঁড়াতে? তাই তো আমি চমকে গিয়েছিলাম। এখানে আমার কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ আপনার। হ্যাঁ, সব দোষ তো আমারই। আমার এত দোষ বলে তো বিয়ে করতে চাচ্ছেন না আমায়। কিসের মধ্যে কি? আপনি ঘুরে ফিরে ওই কথাতে কেন চলে যান বলুন তো? তো কি করব? আপনি রাজি হচ্ছেন না? তো ভাঙা ক্যাসেট আপনার কাছে কাছে বাঁচানো ছাড়া কোনো উপায় দেখছি না। বৃথা পরিশ্রম করছেন। বলে মিতুল রেলিংয়ে হাত রেখে বাইরের দিকে তাকালো। বাইরে সুন্দর একটা লনের মতো আছে, সেখানে সারি সারি আলো, সব মিলিয়ে বাড়িটা আসলেই চমৎকার। আশিক বলল, মিতুল, আমার মা মারা যাওয়ার পর এই এত বড় বাড়িটা বহু বছর নারী শূন্য। আমার জীবনে মা ব্যতীত দ্বিতীয় কোনো নারী যদি থাকে সে আপনি। এই যে সবকিছু গোছানো দেখছেন চারপাশে, সেসব কেন গুছিয়ে রাখি জানেন? যেন কেউ না বুঝতে পারে যে আমি ভেতর থেকে কতটা অগোছালো। আমার আমি কি গোছানোর মতো কেউ নেই মিতুল। সকাল হলে আমি অফিস যাই, সন্ধ্যা হলে বাড়ি ফিরি। আমার জন্য কেউ অপেক্ষা করে থাকেন এই বাড়িতে। সন্ধ্যা হলে এই বাড়িটা একরস নিঃসঙ্গতা চেপে ধরে। আমার ভীষণ দমবন্ধ লাগে তখন। ছোটবেলায় আমার নিজের রুমে আমি একা কতবার ভয় পেয়ে কেঁদেছি সে কথা কেউ জানে না। ছেলেটা চাইলেই বাবাকে সব বলতে পারে না, কোথাও একটা বাধে। আমার এই নিঃসঙ্গতার একমাত্র সাক্ষী আমি নিয়েছি। আপনি আমার জীবন আসার পর আমার জীবনে আগের মতো নিঃসঙ্গ মনে হয় না। বিশেষ করে সেদিন হাসপাতালে আমার সাথে সারা রাত ছিলেন। তারপর থেকে আমার মধ্যে অদ্ভুত একটা অনুভূতি কাজ করে। আপনাকে আমি বোঝাতে পারি না মিতুল, জানি না কিভাবে বললে আপনি বুঝবেন। কাতর গলায় কথাগুলো বলছিল আশিক। মিতুল স্তব্ধ হয়ে কথাগুলো শুনে যাচ্ছিল। মানুষটা এত নিঃসঙ্গ বোঝাই যায়নি এতদিন। আজ এই বাড়িতে এসে মিতুলের ধারণা পাল্টে যাচ্ছে। সত্যিই তো এত বড় বাড়ি, অথচ চারপাশে কি ভীষণ একাকিত্ব, নির্জনতা। মিতুল, আমার খুব ইচ্ছা হয় দিন শেষে বাড়ি ফিরলে আমার জন্য কেউ অপেক্ষা করে থাকবে। আমার সমস্ত একাকিত্বকে এক নিমিষে দূর করে দিয়ে সবসময় আমার পাশে পাশে থাকবে। হয়তো আমাকে খুব স্বার্থপর ভাবছেন, কিন্তু আমি জানি এ আমার স্বার্থ নয়, এ আমার প্রণয়কে প্রকাশ করার একমাত্র উপায়। এই যে ফুলগুলো দেখছেন, আপনি ফুলের মতো রঙিন, আর আমি মেঘের মতো বিবর্ণ। আমার মেঘময় জীবনটা আপনার মতো রঙিন এই ফুলের ছোঁয়া পেলে হয়তো একটু হলেও রং খুঁজে পেত। আশিকের কথাগুলো মিতুলের ভেতর পর্যন্ত গিয়ে নাড়া দিল মনে হলো। এত গভীর আবেগ নিয়ে কেউ কখনো মিতুলকে এতটা অনুনয় বিনয় করেনি। দ্বিধা দ্বন্দ্বে আবারও ভুগতে লাগলো মিতুলের মন। আশিক ওর দিকে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, গায়ে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। শাওয়ার নিয়ে আসায় চুলগুলো এখনো হালকা ভেজা। বলিষ্ঠ আর ভীষণ রূপবান একজন মানুষ এই ভর সন্ধ্যায় তার সামনে মনের কথাগুলো অকপটে বলে গেল, আর সে শুনল।
এই মুহূর্তে মিতুলের মনে মনে খুব ইচ্ছে হলো আশিককে বলতে, আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আপনি জানেন আমার মনের সর্বনাশটা আপনি করেই ছাড়লেন। এখন আমার কি হবে? মিতুলের মনে মনে বলা কথাগুলো যদি আশিক শুনতে পেত হয়তো অনেক বেশি খুশি হতো, কিন্তু মানুষকে সে ক্ষমতা দেয়া হয়নি, তাই সে শুনতে পেল না। মিতুল নীরবে একটুখানি এগিয়ে আশিকের পাশে গিয়ে দাঁড়ালো। দুজনেই বাইরে তাকিয়ে আছে, কেউ কিছুই বলছে না। পিন পতন নীরবতা চারিদিকে। মিতুলের চুলের সুন্দর ঘ্রাণ ভেসে এলো। আশিক সেই ঘ্রাণ পেয়ে বলে উঠল, কি শ্যাম্পু মাখেন আপনি? এত কড়া স্মেল, শ্যাম্পুর গ্রান শুকিয়ে মেরে ফেলা পাতরা করছেন। মিতুল চোখ বড় বড় করে তাকালো। হুটহাট এসব কি বলে লজ্জা দিয়ে ফেলে এই লোকটা, অসভ্য। এক্সকিউজ মি স্যার, আমি মোটো কাউকে মেরে টেরে ফেলতে চাই না। আপনার এসব ভুল ধারণা। ও তাই? কিন্তু আমার তো মনে হয় না। বলেই মিতুলের দিকে একটু একটু করে এগিয়ে গেল আশিক। স্যার কি করছেন? এটা আপনার বাড়ি, কেউ দেখলে কি ভাববে? কিছু ভাববে না, দেখলে দেখুক। বাবা দেখলে ভাববে ছেলে বড় হয়ে গেছে, প্রেম করা শিখেছে। কিসের প্রেম? কি বলছেন? দূরে থাকুন স্যার প্লিজ। আশিক যেন কিছুই শুনতে পায়নি। সে এগোতে এগোতে মিতুলের গা ঘেঁষে কপালে কপাল থেকে দাঁড়ালো। মিতুলের শীত ধারা বেয়ে যেন শীতল কিছু নেমে যাওয়ার মতো অনুভূতি হলো। আচমকা এই স্পর্শ সে কল্পনাও করেনি। কতক্ষণ সময় পেরোলো ওরা জানে না। হঠাৎ কাশির আওয়াজে সম্বিত ফিরে পেয়ে এলো। মিতুল ঝট করে সরে দাঁড়ালো। তাহমিনা দাঁত কেলিয়ে হেসে বলল, মিষ্টি আপা, ভয় পাইয়েন না, আমি বড় স্যার আপনারে ডাকছে নাস্তা খেতে। আশিক ভাইজান, আপনিও আসেন। তাহমিনা মুচকি মুচকি হাসছে। ওর হাসি দেখতে পেয়ে মিতুল ভারী লজ্জায় পড়ে গেল। কি ভাবছে মেয়েটা আল্লাহই জানে। আশিকের কোনো ভাবান্তর নেই, তার মুখে হাসি হাসি। কি বাজে লোক, আমাকে বিব্রতকর অবস্থায় ফেলে হাসছে।